প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রিপন সাহার একক প্রদর্শনী অস্তিত্বের প্রতিধ্বনি। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। বাবা, তুমিও আছো? ও, আমি থাকলে অসুবিধা? না না, অসুবিধা হবে কেন? কোনো অসুবিধা নাই। তাহলে যে একেবারে বিদ্যুৎ চমকানোর মতো ঢুকে পড়লি, হ্যাঁ? এখন বল আসল কথাটা কি, বল, নাকি আমার সামনে বলতে চাস না? কেন বলতে যাবো না? হয়েছে কি মা, হয়েছে কি, সীমা ভাবি তো এই বাসা থেকে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ভাইয়ার সাথে রাগারাগি করে ঝগড়া করে চলে গেছে। তো ঠিক আছে, ওদের ব্যাপার। পারি না একটা ঝামেলা শেষ হতে না হতেই আর একটা ঝামেলা এসে হাজির। আচ্ছা, কি নিয়ে ঝগড়া হয়েছে তুই জানিস? আচ্ছা শোনো, ওদের ব্যাপারটা ওদেরকে ডিল করতে দাও, তুমি এর মধ্যে ঢুকো না। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী শাহরিন সুলতানা মিম। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছো মিম? খুব ভালো, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। সবকিছু মিলে কেমন যাচ্ছে এখন ব্যস্ততা? ভালো সবকিছু। এখন তো একটু একটু করে আমাদের স্টেজ শুরু হয়েছে, যদিও দেশের সার্বিক পরিস্থিতির পরে একটু থমথমে, বাট শুরু হচ্ছে, ভালো চলছে, মানে একটু স্লোলি যাচ্ছে, কিন্তু তারপর কাজ হচ্ছে। হ্যাঁ, গানের মানুষ তো গান নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের অবসরটা কিভাবে কাটে? গানের মধ্যে কাটে। এখন তুমি তো গানের মধ্যেই সবসময় থাকো, তুমি তোমার অবসরটা কিভাবে কাটাও? আমার আসলে অবসরটাও এরকমই কাটে। যেমন আপনি খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু অবসর সময়ে রবীন্দ্র সরোবর, টিএসসি, সায়েন্স ল্যাব, মানে এই সব জায়গায় আমি, মানে হয় না যে বন্ধু বান্ধব আবহ যেখানে আছে সেখানে, এবং হয় না যে বন্ধু বান্ধব মিলে খুব একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম বা কোনো একটা ভালো জায়গা এক্সপ্লোর করলাম। আমার কেন জানি না এগুলো ভালো লাগে না। মানে খুব বেশি ঝামেলায় না পড়লে আমি, মানে দেখা করতেই হবে তখন দেখা করি। এবারে আমার অবসরটাও আসলে গানের মধ্যেই কাটে। তুমি তো সাধারণত সব ধরনের গানই করে থাকো। আধুনিক গানের কথা যদি বলি, মৌলিক গানও আছে তোমার, কিন্তু লোকসঙ্গীতটা তোমাকে আমরা বেশি গাইতে শুনি, বিশেষ করে লালন সঙ্গীত। মানে কেন এই ভালো লাগাটা কেন? লোকসঙ্গীত বেশি পছন্দ করি এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে লোকসঙ্গীত প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো সময়কে রিলেট করতে পারে, এবং আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে একটা অস্ত্রের মতো। আমি যে কথাগুলো কথা দিয়ে বলতে পারি না, সে কথাগুলো আমি গানের মাধ্যমে প্রকাশ করতে পারি খুব সহজে। আর লালন গীতির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে আসলে আমার দাদাবাড়ি যেহেতু কুষ্টিয়াতে ছিল, তো আমরা যখন ছোটবেলায় ওখানে যেতাম, আমরা লালনের আখড়ায় ঘুরতে যেতাম। তো ওখানে একটা বেশ আবহ তৈরি করা হয়, সবসময় লালনের গান চলতে থাকে লালনের আখড়ায়। তো আমি তখন ছোটবেলায় একটা গান জানতাম শুধু লালন গীতি, ধন্য ধন্য বলি তার। তো ওটা যখন গাইলাম তখন কাঙালিনী সুবিয়া আমার মাথায় হাত দিয়ে বললো, তুমি তো খুব সুন্দর গান করো। তো ওই ছোট বয়সে আমার ওটা খুব ভালো লেগেছিল, এবং আমার কাছে তখন মনে হয়েছিল যে আচ্ছা, এখানে গেলে তো আমি এখানে গান গেতে পারবো এবং মানুষজন তালি দিবে, আমার ভালো লাগবে। তো ছোট বয়সে আসলে ওই ইন্সপিরেশন থেকে লালন গীতির, মানে প্রশংসা পাওয়ার প্রতি যে একটা আগ্রহ সেটা তৈরি হয়। তারপরে আস্তে আস্তে মনে হলো যে আমি কেন জানি না, মানে ভালো লাগে, অন্যরকম লাগে। মানে জেনে না জেনে বা বুঝে না বুঝে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে আজ এ পর্যন্ত আসা। একদম প্রথম ছোটবেলায় হারমোনিয়াম কবে হাতে ধরেছিলেন? আমি নিজেই গান গাইতাম স্কুলের স্পোর্টস কালচারাল ফাংশনে, তো প্রাইজও পাইতাম সেকেন্ড থার্ড। হঠাৎ করে একদিন
পাইনি কোনো কিছু, যেহেতু থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, আমি কোনো পুরস্কার পাইনি। তো তখন আমার জেদ হয়েছিল যে আমি হারমোনিয়াম বাজিয়ে গেতে পারছি না বলে আমি পুরস্কার পাইনি, কারণ সবাই খুব প্রশংসা করেছিল গানের। তো পরে আমার কাছে মনে হলো হারমোনিয়াম বাজায় দেখতে হবে, হারমোনিয়ামের মধ্যে কি আছে। এই তারপর গান শেখা শুরু হারমোনিয়াম নিয়ে। তখন তোমার হাতে খড়ি কার কাছে হলো? প্রথম হাতে খড়ি হয়েছিল সঞ্জয় কুমার ওঝা এবং তপন কুমার নট্ট। এরপরে আমি আরও দুইজন শিক্ষকের কাছে তালিম নিয়েছি, সে হচ্ছে জয়প্রকাশ বিশ্বাস এবং সুমন দাস। না, আরো অনেক গল্প করব, কিন্তু তার আগে তোমার কণ্ঠে একটি গান শুনতে চাইবো। কোন গানটি শোনাবে শুরুতে? বর্তমানে খুব প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটা গান, আমি চেষ্টা করছি। কোন গান? এই যে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। আচ্ছা, শুনি। আর একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসাও দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। বিষ্মা খাইয়া মাইরো তবু তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা, আর বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা। বাহ, সুন্দর। আমরা স্টেজ শোর কথা বলছিলাম, কিন্তু শুরুতে স্টেজ শোটা তো নিশ্চয়ই অনেক এনজয় করো। এখন পর্যন্ত কোথায় কোথায় যাওয়া হয়েছে? আমার মোটামুটি আমার দেশের সব জায়গায় করা হয়েছে স্টেজ। আচ্ছা, কুষ্টিয়াতে যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ, কুষ্টিয়া তো আসলে সত্যি কথা বলতে আমার ক্যাম্পাস। তো ক্যাম্পাসে তো এখনো, যদি আমি চলে এসেছি গত বছর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, এখনো কোনো প্রোগ্রাম হলে ক্যাম্পাসে তো যাওয়াই পড়ে, এছাড়া আশেপাশে করা হয়েছে প্রোগ্রাম। কুষ্টিয়ায় তুমি যেখানে বলছিলা যে তোমার লেখাপড়া, তোমার লোক সাহিত্যে লেখাপড়া, তো লোক সাহিত্যটা আসলে তোমাকে কতখানি ইন্সপায়ার করেছে এই লালন গীতি বলি বা বাংলার লোকসঙ্গীত বলি সেদিকে যাওয়ার জন্য? আমার কাছে সত্যি কথা বলতে, আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, এর বাইরে আমি আসলে কখনো কোথাও পরীক্ষা দেইনি। কারণ আমার আব্বু আম্মু আসলে, তাদের একটা ধারণা, একমাত্র মেয়ে তো, যে কুষ্টিয়াতে যেহেতু দাদা বাড়ি, সো ওখানে আত্মীয় স্বজন আছে, ওখানে আমি থাকতে পারবো। আর ঢাকায় তো আমার ভাইয়ারা থাকে, সো এর বাইরে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাহলে সার্ভাইভ করতে পারবে না। তো এই জন্য আসলে আমার কোথাও পরীক্ষা দেওয়া হয়নি। তো কুষ্টিয়াতে যে যখন আমি একটা সাবজেক্ট পেলাম, তখন আমার কাছে মনে হলো যে আমার জন্য এটাই ঠিকঠাক। আমি একটু র টাইপ চলতে পছন্দ করি, এবং আমার কাছে মনে হয় যে মানে সাহিত্য মানে চেতনাকে বিকাশ করতে সাহায্য করে। এবং আমার কাছে হয় না যে অবসরে আমি কখনো যে বই পড়েছি, গল্পের বই বা উপন্যাস, খুব একটা এরকম না, কিন্তু আমার বাসায় যে আব্বু এখনো 2টা-2:30 পর্যন্ত পড়াশোনা করে। হ্যাঁ, তো এই যে আবহাওয়াটা আমি ছোটবেলা দেখে দেখে বড় হয়েছি, তো এই জন্য আমার কাছে মনে হয়েছে, এবং আমার মানে যেহেতু গান রিলেটেড কোর্স পাবো এবং খুব বেশি পড়াশোনা করতে হবে না, খুব ঝামেলা নাই, আমি আলাদা করে লেখাপড়া করতে হবে না, গানটাও হয়ে যাচ্ছে, সাথে সাথে সাহিত্যটাও হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে আমি রিল্যাক্স থাকবো, খুব বেশি পড়াশোনা করতে হবে না। আর আমার কেন জানি না অনার্স লেভেলে এসে যে খুব বেশি পড়াশোনা করবো, কারণ ইন্টার পর্যন্ত এত পড়াশোনা করেছি, পড়াশোনা করতে করতে এত অসুস্থ হয়েছি এতবার, আমার কাছে মনে হচ্ছে এখন একটু রিল্যাক্স থাকবো, একটু রিল্যাক্স, গানটাকে একটু ফোকাস করে তারপর কাজ করা। আর লাস্ট 2 বছর তো একদম পুরো দোস্তর, আমি মানে মাস্টার্স কমপ্লিট করার পরে আমার কাছে মনে হয়েছে পড়ালেখা একটু থাক, এবার একটু গানটাকে আমি আগাই। কোন ভাবনার জায়গা থেকে তুমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলে? মানে গান তো চলছিল, গান তো ছোটবেলা থেকেই করছো, অনেক স্টেজ প্রোগ্রামে পার্টিসিপেট করেছো, অনেক কম্পিটিশন, তারপর রিয়েলিটি শোটা কেন? রিয়েলিটি শো এর আগেও কিন্তু 19 সালে আমার একটা গান বেশ জনপ্রিয় ছিল, ওটার পরেই কিন্তু আমার একটু 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 করে মিডিয়াতে পথ চলা শুরু। আর রিয়েলিটি শোতে আসলে আমার আসার ইচ্ছা ছিল না, ছোটবেলা থেকে ওই আব্বুই নিয়ে যেত, জাতীয় শিক্ষা সপ্তাহ হোক বা যে কোনো চ্যানেলের প্রতিযোগিতা যখন শুরু হতো আব্বুই নিয়ে যেত। তো 2015 সালের পরে আমি আর কোনো প্রতিযোগিতায় অংশ নেইনি, কারণ 2015 সালে একটা বেসরকারি টিভি চ্যানেল বাংলার গান এরকম একটা হলো, তখন আমি বরিশাল থেকে এসেছিলাম, ফার্স্ট হয়ে এসেছিলাম, কিন্তু ঢাকায় অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার আম্মার ওদিন অপারেশনের ডেট ছিল। তো ওই দিন আম্মাকে যখন অপারেশনে নিয়ে যায়,
তখন মোটামুটি আমার কাছে মনে হলো যে হয়তো বা আমাকে আল্লাহ কোনোভাবে চাচ্ছে না, না হলে আজকের দিনই কেন অপারেশনটা পড়বে। তো ওর পরে আমি আসলে আর প্রতিযোগিতায় কখনো নাম দিইনি। তো এরপরে যেটা হলো, এই প্রতিযোগিতায় আসলাম, আব্বু আমাকে বলেছিল যে এরকম শিল্পী নিচ্ছে, তুমি একবার চেষ্টা করো। আর আমার বন্ধু বান্ধবও খুব ইন্সপায়ার করতো ক্যাম্পাসে থাকাকালীন। কিন্তু আমার পেজ আছে একটা, ওই পেজের যে অ্যাডমিন, ওর কাছে তো আমার সমস্ত গান টান থাকে, ও আমাকে না বলে আমার একটা গান পাঠিয়ে দিয়েছিল এবং আমি জানতে পেরেছিলাম এটা স্টুডিও অডিশন রাউন্ডের সময় যে আমি টিকে গেছি। এবং তখন আমি ঢাকায় আসতে চাইনি, কারণ আমার কাছে বদ্ধমূল ধারণা ছিল যে আমার পক্ষে হবে না, আমি পারবো না, আমি যাব না। মানে মূল জায়গাতে গিয়ে আসলে শিল্পী হিসেবে পেশাগতভাবে নিজেকে চিন্তা করা, সেটা কাজ করেনি। একটু সেফ জোনে খেলি, একদম ওখান থেকে বাদ করে যাওয়ার থেকে একটু টুকটুক টুকটুক করে আগাচ্ছি, এটাই ভালো বরং। তো পরে ফ্যামিলি থেকে বললো, ফ্রেন্ডরা সবাই ইন্সপায়ার করলো যে যা, যেহেতু স্টুডিও অডিশনের জন্য ডাক আসছে, একটু যে দেখ কি হয়, দেখে আয়। তো সেদিনও যখন স্টুডিও অডিশন রাউন্ডে আমি ভিডিও দেখলে দেখতে পাবেন যে আমি পুরো দোস্তের আড্ডা দিচ্ছিলাম, গান ওখানে সবাই মিলে জিলে আড্ডা দিচ্ছি। ইনফ্যাক্ট বিচারক যে ছিলেন শওকত আলী ইমন স্যার, তিনিও আমাকে ডেকে নিয়ে বলছে তুমি কিন্তু ভালো গাও, কিন্তু তুমি যেভাবে গলা ফাটিয়ে গান করছো তুমি কিন্তু স্টেজে দিতে পারবে না, তখন আমার খারাপ লাগবে। তো এটা এরকমই, ওটাও মনে হয়েছিল যাই দেখি কি হয়। তারপরে তো এত দূর আসা। প্রথম মৌলিক গান কোনটা ছিল তোমার? প্রথম মৌলিক গান আমি আমার জন্য, একদম আমার পেজের জন্য একটা করেছিলাম, তুমি সুতো বাঁধো সুতো ছাড়ো ঘুড়ির কারিগর। মানে এটা কি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার আগেই তুমি প্রথম মৌলিক গান করেছো? বাহ। তার পরবর্তীতে কতগুলো গান করা হয়েছে মৌলিক গান এখন পর্যন্ত? আমার কম বেশি 8টা রিলিজড আছে, আর ইন ফিউচার মানে খুব তাড়াতাড়ি 2টা আসবে এবং খুব সুন্দর। সেগুলো কি ধরনের, মানে সফট মেলোডি টাইপের কিছু নাকি ফোক গানের মতন র? ফোক আছে, ফোক রক আছে, সফট আছে, সবকিছু মিশেল। আসলে আমার কাছে মনে হয় গানটা যেহেতু গাইতে পারি, কেন সব জনরা একটু যাব না, একটু দেখি। মানে ভার্সাটাইল হওয়াটা তো আসলে ম্যান্ডেটরি। হ্যাঁ, একটু চেষ্টা করছি, দেখা যাক। আচ্ছা, আরো একটি গান শুনি এবার। তাহলে মৌলিক গানটাই করার চেষ্টা করি, যেটা আমার ইসের জন্য ছিল, পেজের জন্য। প্রথম মৌলিক গান শুনি। তুমি সুতো বাঁধো সুতো ছাড়ো, সুতো বাঁধো সুতো ছাড়ো ঘুড়ির কারিগর, আমি ঘুড়ি একা উড়ি আকাশের উপর, আমি ঘুড়ি একা উড়ি আকাশের উপর, অবহেলায় রাখো ঘুড়ি ঘরের কিনারায়, ঘুড়ির আবার তোমার সনে উড়তে যে মন চায়, অবহেলায় রাখো ঘুড়ি ঘরের কিনারায়, ঘুড়ির আবার তোমার সনে উড়তে যে মন চায়, কোন অবহেলায় ঘুড়ি তোমার ছাড়বে বাড়ি ঘর, আমি ঘুড়ি একা উড়ি আকাশের উপর, আমি ঘুড়ি একা উড়ি আকাশের উপর। খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। যদিও গলাটা একটু ধরা বোঝা যাচ্ছে মনে হয়, তারপরও চেষ্টা করলাম আর কি। এখন তো অনেক রকম প্ল্যাটফর্ম বা মিডিয়ার মাধ্যমে গান রিলিজ করা হচ্ছে এবং অনেক আর্টিস্ট যদি দেখি, তো সেক্ষেত্রে কি কখনোই এই কম্পিটিশনটা বা এই প্রেশারটা ফিল করো যে আমাকে কাজ করতে হবে বা প্রতিনিয়ত কন্টেন্ট দিতে হবে পেজের জন্য, এই প্রেশারটা কি মনে হয়? প্রতিনিয়ত কন্টেন্ট দেওয়াটা হয় না আমার, বাট আমি চেষ্টা করি। কেন করি? কারণ দর্শকদের সাথে কানেক্টেড থাকতে আমার খুব ভালো লাগে এবং দর্শকরা আমাকে খুব রিলেট করে, কেন আমি জানি না, আমার খুব ভালো লাগে এটা। আর সত্যি কথা বলতে এটা সত্যি যে অনেক আর্টিস্ট এন্ড ঘরে ঘরেই আর্টিস্ট, এরকম একটা ব্যাপার, এবং টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। তো
তো আমার কাছে না কখনো তাদের সাথে কম্পিটিশন করতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি আমি আমার সাথে কম্পিটিশন করব। আমি গতকাল যে কাজটি করেছি সেটা থেকে আমি শিক্ষা নিই যে আমি আগামীকাল কোনটা করব, এবং যেটা বর্তমানে যে শব্দটা ভাইরাল, এটা কিন্তু আমার সাথে মোটামুটি খুব সুন্দরভাবে জড়ানো। বাট আমি পপুলারিটিতে বিশ্বাসী। আমার কাছে মনে হয় যে ভাইরাল তো হচ্ছেই, অনেক হচ্ছে, আমি নিজেও হয়েছি, বেশ কয়েকবার হয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে টিকে থাকতে হবে, এবং টিকে থাকার জন্য আসলে নিজেকে ঠিক করার চেয়ে বড় কোনো কিছু নাই। আমি নিজেকে সমৃদ্ধ করতে হবে। ও কি করছে এই জন্য আমাকে একটা কাজ করতে হবে, আমি কোয়ান্টিটি বাড়িয়ে ফেললাম, আমার কোয়ালিটি নাই, আমি এই কাজে বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে আমি একটু পজ থাকবো, বাট তারপর আমি টিকে থাকবো, আমি টিকে থাকতে চাই। যেহেতু গানের সাথে অনেকবার আমার এরকম হয়েছে যে আমি গান গাবো না, আমার কাছে মনে হয়েছে যে না, গান আসলে আমার জন্য না। আচ্ছা, হ্যাঁ, অনেকবার ছেড়ে দিয়েছি, অনেকবার। এটা কি ফ্রাস্ট্রেশন থেকে? ফ্রাস্ট্রেশন বলতে ওই যে বললেন, যখন মানুষের সাথে কম্পিটিশন করতাম, ও ওখানে যাচ্ছে আমি কেন পাচ্ছি না, হ্যাঁ, বা কাজ কেন পাচ্ছি না, বা ওর তো ওখানে যাওয়ার কথা না, ও কেন গেল, মানে নিজের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি তো কাজ করে। তো পরে যখন আমি বুঝলাম যে আসলে ওই কম্পিটিশন দিয়ে আমার কিছু নাই, এবং যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে আমার তকদিরটা আমারই, কেউ আমার তকদির নিতে পারবে না, সো সেদিন থেকে আমি নিজের সাথে নিজের কম্পিটিশনটা বাড়িয়ে দিয়েছি যে আমি আমার নিজের প্রস্তুতির জায়গাটা ভালো করেছো তুমি। হ্যাঁ, কাদের গান বেশি ভালো লাগে? আমার আসলে ফোক গান শোনা হয় কম, এটা খুব সত্যি। ফোক গান শোনা হয় কম, আমি সফট সং অনেক শুনি, অনেক বেশি শুনি, কারণ এটা আমি পারি না, তো মানে চেষ্টা করলেও হয় না, তো এই জন্য এটার প্রতি আমার একটা তীব্র আকাঙ্ক্ষা। অনেক গান শুনি, রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, এদের গান আমার প্রচুর শোনা হয়। কনক চাপা ম্যাম, আমি খুব চেষ্টা করি তার মতো করে ফলস ভয়েসে গাইতে, কিন্তু আমার দিয়ে হয় না। হ্যাঁ, আর ফোক গান বলতে আমি ফোক গানের ক্ষেত্রে ফরিদা পারভিন ম্যামের গান তো আমার অনেক বেশি শোনা হয়েছে ছোটবেলা থেকে। এ বাদে বর্তমান প্রজন্মের যারা আছেন সবার গান আমি একদম, যারা বাউল গান করে তাদের থেকে শুরু করে যারা একদম বড় পর্যায়ের আর্টিস্ট হিসেবে নিজেদেরকে প্রমাণিত করে ফেলেছেন তাদের গানও শুনি, কারণ আমার কাছে মনে হয় একটা গান 3-4 জায়গা থেকে 3-4 বার শুনলে আমার একটা নিজস্বতা, এক একজনের এক এক ধরনের গায়কী, তো সেই গায়কীটা তোমার একটা নিজস্বতা তৈরি করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আচ্ছা, এখন নতুন কি কাজ করা হচ্ছে গানের? নতুন কাজ আমার মৌলিক গানের একটা না, মৌলিক গানের 3টা ভয়েস দেওয়া হয়েছে, আসবে ইনশাআল্লাহ, মানে রেকর্ডিং শেষ। একটা তার মধ্যে খুবই সুন্দর গান, একটু সফট, এবং এটা একটা ধামাকা আসবে আই থিংক ইনশাআল্লাহ। এটা কি তোমার পেজের জন্য বা তোমার চ্যানেলের জন্য? আমার চ্যানেলে এখন এগুলো কিছুই ভাবিনি, জাস্ট গানটা করে রেখেছি, ইনশাআল্লাহ আসবে। আর প্লেব্যাক করার সুযোগ হয়েছে, ওটা রিলিজ হবে ইনশাআল্লাহ সামনে, লালন গীতি। আর এই তো একটু মৌলিক গানের প্রতি একটু চর্চা, মানে চেষ্টা করছি যে মৌলিক গান আসুক। আচ্ছা, এই মৌলিক গানগুলো কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে, এরকম কোনো প্ল্যানিং কি এখন চলছে? একটা মিউজিক ভিডিও আকারে আসবে, এবং ওই যেটা বললাম যে ইনশাআল্লাহ এটা খুব ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। অবশ্যই। আর এবার প্লেব্যাকের কথাটা শুনি। ইমন শাহ স্যারের একটা মুভি, মিউজিক্যাল জার্নি। তো আমাকে যখন স্যার বললেন, স্যার আসলে আমাকে কম্পিটিশন থাকাকালীনই বলেছিলেন যে তুমি লালন গীতি ভালো করো, তোমাকে দিয়ে আমি মুভিতে লালন গীতি গাওয়াবো। আচ্ছা, তো তখন আসলে হয় না যে অনেকে তো অনেক কথা বলে, এরকম তো বলে। তো পরে যখন স্যার সত্যি সত্যি ভয়েস নিলেন আমার, এবং আমি মানে শিওর যে আমি দেখতে পাচ্ছি যেটা আসবে, তখন আমার কাছে মনে হলো স্বপ্ন নাকি সত্যি, কারণ আমি তো আসলে কি হচ্ছে কিনা, এবং আমার কাছে এখনো মাঝে মধ্যে অবিশ্বাস্যই লাগে, কারণ আমি ভয়েস দিয়ে ফেলেছি, এটা আসবে, শুট হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে মানে এত কম সময় আমি আসলে এক্সপেক্ট করিনি, আলহামদুলিল্লাহ। এবং তার চেয়েও বড় ভালো লাগার বিষয় হচ্ছে আমার সব থেকে যে পছন্দের জন লালন গীতি, আমি ওই মুভিতে লালন গীতি করার সুযোগ পেয়েছি। কমফোর্ট জোন যেটা তোমার, কি ভাবছো নিজেকে নিয়ে? এটা শুনলে খুবই হাস্যকর শোনা যাবে, আমার নামের আগে শিল্পী যুক্ত হয়েছে, আমার নামের আগে একটা ডক্টরেট যুক্ত হবে, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। যেহেতু আমি এই এছাড়া ছোটবেলা থেকে কেন জানি না, আমার আব্বু আম্মার খুব ইচ্ছে ছিল ডাক্তার হবো, যেহেতু ডাক্তার হতে পারিনি জন্য ডক্টর হতে হবে, এরকম একটা ব্যাপার। আর পরিকল্পনা বলতে আমি আসলে পরিকল্পনা করে খুব একটা চলি না, আমি খুব একটা মানুষ। আমার কাছে মনে হয় যে লাইফ তো আনপ্রেডিক্টেবল, এন্ড আমার সাথে আনপ্রেডিক্টেবল হতে অনেক কিছু হয়েছে। আমি কখনোই ভাবিনি যে এত লাইট ক্যামেরা, এত মানুষের সামনে আমি গান করবো, কখনোই ভাবিনি। আমার কাছে মনে হয়েছিল আমি একটা ছাপোষা চাকরি করব, এই নিয়ে আমার জীবন চলে যাবে। তো আমি আসলে খুব বেশি পরিকল্পনা করি না। কিন্তু পেশাগতভাবে কি গানকে নিয়ে কাজ করার চিন্তা করছো?
পেশা আমার অন্য কিছু একটা থাকবে, গানটা পাশাপাশি থাকবে, বাট এটা একটা প্যাশনের জায়গা, এটা আমার প্যাশন এবং এটাকে আমি খুব যত্ন করে ভালোবেসে পুষতে পছন্দ করি, যে আমি এটাকে খুব যত্ন করব, খুব ভালোবাসবো, খুব মায়া দিয়ে আঁকড়াবো, কিন্তু এটা পেশা হলে মানে একদম জীবনের তাগিদ হয়ে যাবে, এটা আমি চাই না। হ্যাঁ, একেবারে শেষের দিকে আরো একটি গান শুনবো। এবার একটা লালন গীতি করার চেষ্টা করছি। গেল দিন ছাড়ো বিষয় বাসনা, ছাড়ো এবার বিষয় বাসনা, মওলা বলে ডাক রসনা, মওলা বলে ডাক রসনা, মওলা বলে। অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।